যাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইরান এখন জর্ডানের উপর হামলা চালিয়েছে। আমি আপনাদের অনবরত বলে আসছি যে ইরানের উপর হামলা হতে চলেছে। এবার একটা লাইন বুঝে নিন আর মাথায় গেঁথে রাখুন। ইরানের উপর হামলা দুদিন আগে থেকে শুরু হয়ে গেছে। এক সপ্তাহ আগে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে হামলা হবে, কারণ আমি ট্রাম্পকে চিনি। গোলাপি শুয়োরকে আমি খুব ভালো করেই চিনি। আর আশ্চর্যের বিষয় হলো, সমস্ত মুসলমান বুঝে গেছে যে ট্রাম্প বিশ্বাসের যোগ্য নয়। এবার দুদিন আগে যখন ইরানের ওপর হামলা শুরু হলো, তখন ইরানও পাল্টা জবাবি হামলা চালিয়েছে। এখন ব্যাপার হলো, ছোটখাটো টুকটাক হামলা ক্রমাগত হয়েই চলেছে। হ্যাঁ, সমস্ত মুসলমান জেনে রাখুন, এমনটা হচ্ছে না যে এদিক থেকে একটা হামলা হলো, তারপর ওদিক থেকে হলো আর শেষ। না, ছোটখাটো টুকটাক হামলা অল্প বিস্তর হয়েই চলেছে। তো ইরানের কোমে একদিকে খামেনির জানাজা চলছিল, আর অন্যদিকে ইরানের সীমান্তে আমেরিকার হামলা চলছে। এবার এই দেখুন, বন্দর আব্বাসের কিছু লাইভ ছবি দেখাচ্ছি। ইরানের যে বন্দর আব্বাস রয়েছে, সেখানকার চেকপয়েন্টগুলোতে ইরানের মিলিটারি উপস্থিতি এবং সেখানে ইরানি জেলের যে নৌকা ছিল সেগুলোর উপর আমেরিকা হামলা চালিয়েছে। আমেরিকার এ সন্ত্রাসী হামলায় 3 জন ইরানি জেলে নিহত হয়েছেন। সিরাজ ইরানের ভেতরে অবস্থিত। এ সমস্ত জায়গাগুলোকে আপনারা ইরানের সীমান্তও বলতে পারেন না। এই দেখুন, ইরানের সিরাজ এলাকায় যে ইলেকট্রনিক গ্যাজেট তৈরির প্লান্ট ছিল, সেখানেও আমেরিকা হামলা করে দিয়েছে। বিষয়টা এতটাই বেড়ে গেছে যে বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টের কাছাকাছিও আমেরিকা হামলা চালিয়েছে। গতরাতে ইরানের চাবাহারে আমেরিকা যে টাওয়ারটি উড়িয়ে দিয়েছিল, সেটির ভিডিও চলে এসেছে, দেখুন। যে হামলাগুলো আগে হয় এবং সেই সময় আমি প্রমাণ দেখাই না, পরে যখন ভিডিও এবং ছবি আসে তখন আমি আপনাদের এই জন্য দেখাই যাতে আপনাদের মনে এই শান্তিটা থাকে যে ভাই যখন বলেছেন তবে এই ঘটনাটি সত্যিই ঘটেছে। আমি পরেও প্রমাণ আপনাদের সামনে নিয়ে এসে দেখাতে থাকি। এবার এই সমস্ত কিছুর পর তাজা আপডেট হলো, ইরান জর্ডানের উপর হামলা চালিয়েছে। ঠিকই শুনেছেন আপনারা, ইরান জর্ডানের উপর হামলা শুরু করে দিয়েছে। দৃশ্যটি দেখুন। بيعرف شو هاد এরপর এই দেখুন, আমেরিকার আবার হাওয়া বেরিয়ে গেছে এবং আমেরিকা জর্ডানের ভেতরে থাকা মার্কিন নাগরিকদের জন্য ওয়ার্নিং জারি করে দিয়েছে যে গর্তে লুকিয়ে পড়ো, বাইরে বেরিও না। ইরান এখন একটা বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে। এমনকি আমার কাছে এই রিপোর্টটাও আছে যে বাহরাইন ও কুয়েতেও সাইরেন বাজছে, অর্থাৎ ইরানের হামলা বাহরাইন এবং কুয়েতেও হয়েছে। কিন্তু না এর কোনো সোর্স আছে, না কোনো ভিডিও আছে। জর্ডানের বিষয়টি নিশ্চিত এবং বেশ কয়েকটি আরব এলাকায় সাইরেন বাজছে। ওদিকে জর্ডান বলেছে যে আমরা ইরানের সব মিসাইল আটকে দিয়েছি। জর্ডান নিজেই মুখে বলছে যে আমরা ইরানের 8টি মিসাইল আটকেছি। তো ইরান যদি এখন 8টা 10টা মিসাইল ছুড়তে থাকে, তবে এর অর্থ যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরানের মাশহাদের এই ছবিটা দেখুন, যা দেখে ডোনাল্ড ট্রাম্প ঘাবড়ে আছে। উইল কিল ট্রাম্প, আমরা ট্রাম্পকে হত্যা করব। ডোনাল্ড ট্রাম্প গত 2-3 দিনে নিজের ছটফটানি প্রকাশ করেছে। ডোনাল্ড ট্রাম্পের মুখ তোতলাচ্ছে, সে আতঙ্কিত এবং এখন সে বারবার বলছে যে ইরানের মানুষ আমার শত্রু। এমনকি গতকাল ট্রাম্প এটাও বলেছে যে তারা আমাকে মেরে ফেলবে। অর্থাৎ ট্রাম্প বুঝতে পেরে গেছে যে কোনো সময় সে শিকার হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা ততক্ষণ পর্যন্ত পরমাণু বিষয়ে কোনো কথা বলবো না যতক্ষণ না আমেরিকা মেনে নিচ্ছে যে স্ট্রেট অফ হরমুজ আমাদের। আগে তিনি আরও বলেছেন যে হরমুজ হলো আমাদের সোনালী অস্ত্র, গোল্ডেন ওয়েপন। আর এই গোল্ডেন ওয়েপন আমেরিকা কেড়ে নিতে চায়, কিন্তু আমরা এমনটা হতে দেব না। একদিকে ইরানের বিভিন্ন এলাকায় আমেরিকার হামলা, আর অন্যদিকে মাশহাদে খামেনির জানাজা চলছিল। আমি এই কথাটা হয়তো আগের রিপোর্টে বলেছিলাম যে আইআরজিসির টপ কমান্ডাররা রাস্তায় আছেন, আমেরিকা হামলা চালাচ্ছে আর টপ কমান্ডাররা রাস্তায় ঘুরছেন। এটা বীরত্ব নয় তো কি? কাজের কথা হলো এটাই। এখন আমার মনে হয় এবং আমার যে টিম আছে তাদেরও একই বক্তব্য যে ইরান এখনই পুরোদমে যুদ্ধে এই কারণে নামছে না, কারণ বর্তমানে আইআরজিসির টপ কমান্ডাররা রাস্তায় জনগণের মাঝে রয়েছেন।
নিন দেখে নিন, যা বলছি তার প্রমাণও দেখাচ্ছি। একদিকে ইরানের উপর হামলা, আর অন্যদিকে ইরানের টপ লিডার ইসমাইল কানিকে আপনারা দেখতে পাচ্ছেন। ইসমাইল কানির পাশাপাশি আইআরজিসির এই ধরনের আরও অন্যান্য টপ কমান্ডারদের মাসহাদে দেখা যাচ্ছে। ওদিকে ইরান যে কুর্দিশদের কাছ থেকে যেছে ঝামেলা নিয়েছিল, তাদের কি তখন থেকে এখন পর্যন্ত ছেড়ে দিয়েছে? ইরাকের ভেতরে এবং সীমান্তের এলাকাগুলোতে কুর্দি সন্ত্রাসবাদীদের উপর ইরান হামলা চালিয়েছে। এই দেখুন, ইরানের ন্যাশনাল টিভি চ্যানেলও দাবি করছে এবং এমনকি দৃশ্যও দেখা যাচ্ছে যে ইরানের ফিশিং কোস্ট, অর্থাৎ সহজ কথায় যেখানে মাছ ধরা হয়, সেই সমুদ্রের কিনারায়ও আমেরিকার সন্ত্রাসী হামলা চালিয়েছে। এদিকে সৌদি আরব ইসরায়েলকে অত্যন্ত জোরে একটা থাপ্পড় মেরেছে। সৌদি আরব দারুণ একটা কাজ করে দিয়েছে। আমি একটা ম্যাপ দেখাচ্ছি। এটা $1 বিলিয়ন ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমিক করিডোর ছিল, যা মুম্বাই পোর্ট থেকে দুবাই, তারপর সৌদি আরব, তারপর জর্ডান হয়ে সোজা ইসরায়েলে যাচ্ছিল এবং সেখান থেকে ইউরোপের সাথে কানেক্ট হচ্ছিল। ভাবুন, ইন্ডিয়া থেকে ইউরোপের এই কানেক্টিভিটি কোনো ছোটোখাটো প্ল্যান ছিল না, এটা বেশ বড় একটা প্ল্যান ছিল। সৌদি আরব এতে যুক্ত আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর ইসরায়েলও যুক্ত আছে, এটাও আপনারা দেখতে পেলেন। এখন সৌদি আরব কী দাবি করেছে? ভাই, সৌদি আরবের উপর মনটা খুব খুশি হয়ে গেল। সাধারণত আমি সৌদি আরবকে অতটা সমর্থন করি না, কিন্তু দেখুন, যা সত্যি তা তো সত্যি। যখন ন্যায়ের কথা বলবেন তখন ভাই আমাকে নিজের পাশেই পাবেন। সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান বলেছেন, এই প্রজেক্ট থেকে আমাদের ইসরায়েলকে বের করে দিতে হবে। আর এই যে সোজা রাস্তাটা সৌদি আরব থেকে বের হয়ে ইসরায়েলে যাচ্ছিল, তবে সৌদি আরব মানা করে দিয়েছে। তারা বলেছে, ইসরায়েলের সাথে কানেক্ট না করে আমরা ইসরায়েলে যাওয়ার রাস্তাটিকে সোজা সিরিয়ার দিকে নিয়ে যাব। অর্থাৎ ইসরায়েলের জায়গায় ওই রেল লাইন, ওই রাস্তা বা ওই করিডোর সিরিয়ায় যাবে এবং সিরিয়া হয়ে তারপর ইউরোপে চলে যাবে। মানে এই করিডোর থেকে, এই প্রজেক্ট থেকে ইসরায়েলকে বের করে দেওয়া হোক, ইসরায়েলকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। আমার দৃষ্টিতে সৌদি আরব এটা সততা ও বীরত্বের কাজ করেছে। কারণ আজ পর্যন্ত সৌদি আরব যে বিষয়ে মুখ খুলত না, তারা সবচেয়ে বড় প্রজেক্ট, যে প্রজেক্টের মাধ্যমে ইন্ডিয়া সরাসরি ইউরোপের সাথে যুক্ত হয়ে যাবে, সেই প্রজেক্ট থেকে ইসরায়েলকে বের করে দেওয়ার অফিসিয়াল দাবি জানিয়ে দিয়েছে। তো ভাই, সৌদি আরবের জন্য আজকে একটা লাইক তো দেয়াই যায়। এদিকে এই দেখুন, ইরান আপডেট দিয়েছে। আল জাজিরা নিশ্চিত করেছে, ইরান বলেছে যে আমরা ড্রোন স্ট্রাইক করেছি পেট্রিয়ট সিস্টেমের উপর। কুয়েতে এদের পেট্রিয়ট সিস্টেমের ফুয়েল ট্যাঙ্কের উপর হামলা চালিয়েছে, বাহরাইনে হামলা চালিয়েছে এবং কাতারে আমেরিকার যে স্যাটেলাইট অ্যান্টেনা লাগানো রয়েছে সেগুলোর উপর হামলা চালিয়েছে। অর্থাৎ তিনটি দেশ, কুয়েত, বাহরাইন এবং কাতারে ইরান হামলা করেছে। সমস্ত বড় বড় আরব দেশের এটা বুঝে নেওয়া উচিত যে তোমাদের কেউ বাঁচাতে পারবে না, তোমাদের শুধু তোমরা নিজেরাই বাঁচাতে পারো, অথবা ইরান বাঁচাতে পারে। এই লম্বা প্রস্তুতির পর আমেরিকা ইরানের উপর হামলা চালালো, আর ইরান যখন পাল্টা বাহরাইনের মার্কিন ঘাঁটির উপর হামলা করলো, তখন গতকাল রাত পর্যন্ত কোনো ভিডিও আসেনি। কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে হামলা হয়েছে এবং মিসাইল বাহরাইনে আঘাতও করেছে। তো এই দেখুন, ভিডিও এসে গেছে। বাহরাইনে ইরানের মিসাইল মার্কিন সাইটে আঘাত করেছে এবং সেটা এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে। অর্থাৎ ইরানের মিসাইলগুলোকে আরব আর আমেরিকা থামাতে পারছেন না। ইরানের পার্লামেন্ট স্পিকার বলেছেন, আমেরিকা এখনও শেখেনি। আপনারা দেখে নিন, তিনি লিখেছেন, আমেরিকা এখনও শেখেনি যে দাদাগিরি করে আর প্রতিশ্রুতি ভঙ্গ করে আপনারা দীর্ঘ সময় ধরে কোনো চুক্তিতে টিকে থাকতে পারবেন না। তোমরা যদি হামলা করো তবে তোমাদের উপরও হামলা হবে। আর আমি কোনো লজ্জা বা দ্বিধা না করে বলে দিতে চাই যে স্ট্রেট অফ হরমুজ ইরানের আইন এবং ইরানের চুক্তি অনুযায়ী চলবে, আমেরিকার হুমকিতে নয়। এই নিন ট্রেনের সেই ব্রিজটা, এই দেখুন ট্রেনের সেই রাস্তাটা যার উপর ইরানের এলাকায় আমেরিকা হামলা চালিয়েছে। এটাই সে ব্রিজ, এটাই সে রাস্তা, এগুলো সে রেল লাইন যা ইরানকে রাশিয়া এবং চীনের সাথে যুক্ত করে। 23 থেকে 24 ঘন্টা পার হয়ে গেছে, চীন এবং রাশিয়া ইরানের উপর এ হামলার কোনো নিন্দাও করেনি। আসসালামু আলাইকুম। 2 দফায় ইরানে হামলার দাঁত ভাঙা জবাব দিয়েছে ইরান। জর্ডান থেকে শুরু করে বাহরাইন, কুয়েত, কাতার, এমনকি মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালিয়েছে ইরান। তবে ইরান এবার আরো বড় হুঁশিয়ারি দিয়েছে। ইরান নতুন এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে ইরান বলেছে, ফের ইরানে হামলা হলে এবার ডাইরেক্ট অ্যাটাক করা হবে ইসরায়েলে, কোনো রেহাই দেওয়া হবে না। এবারের আক্রমণের টার্গেট হবে ইসরায়েল। গত 2 দফায় ইরানে হামলা চালানো হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই অভিযানে ইসরায়েলকে অংশগ্রহণ করার অনুমতি দেননি। ইসরায়েলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে ইসরায়েল সম্পূর্ণরূপে প্রস্তুত আছে ইরানে হামলা করার ব্যাপারে। ইরানে হামলা করা খুবই মধুর ইসরায়েলের জন্য, কিন্তু এবার প্রত্যেকটি চাল ইরান অগ্রিম চালছে। দাবার খেলায় এগিয়ে আছে ইরান। ইরান অগ্রিম
ঘোষণা দিয়ে দিয়েছে যে এবার কে ইরানে হামলা চালালো ডাজন্ট ম্যাটার, ইরান তার প্রতিশোধ নেবে ইসরায়েলে হামলা করে। ইরানের এই ঘোষণায় নড়ে চড়ে বসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সুর নরম করছে, আবার মিউ মিউ করছে। ডোনাল্ড ট্রাম্প বলছে আমরা আবারও ইরানের সাথে আলোচনায় বসবো। ইরানের সাথে আলোচনা করা যায়, ইরানের সাথে আলোচনা করা উচিত, তবে যুদ্ধবিরতি শেষ হয়ে গিয়েছে। যা শেষ হয়ে গিয়েছে তা তো শেষই হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছে। সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরান নাকি আলোচনা করতে চায় আমেরিকার সাথে, সে কারণে নাকি আমেরিকা রাজি হয়েছে। দ্য ইসলামিক রিপাবলিক অফ ইরান হ্যাজ আস্কড আস টু কন্টিনিউ টক, উই হ্যাভ এগ্রিড টু ডু সো। আসলে প্রস্তাবটা কে দিয়েছে? আমাদের কাছে যেই তথ্য আসছে তাতে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে কাতারের প্রতিনিধি দল, মধ্যস্থতাকারীরা কিছুক্ষণ আগে ইরানের রাজধানী তেহরানে এসেছে। কোথায় এসেছে? ইরানে এসেছে। কে এসেছে? আমেরিকার মিত্র কাতার এসেছে। কার নির্দেশে? আমেরিকার নির্দেশে। এখন ট্রাম্প বলছে ইরান নাকি রিকোয়েস্ট করছে আলোচনা করার জন্য। ট্রাম্পের কথাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? প্রিয় দর্শক, আজকে ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন হয়েছে, দাফন সম্পন্ন হয়েছে। ইমাম রেজার মাজার প্রাঙ্গণে ওনাকে দাফন করা হয়েছে, এটা ওনার কবর। এবং প্রিয় নেতাকে বিদায় দিতে ইরানের জনতা এত বড় এক জানাজার রেকর্ড করেছে, যেটা পৃথিবীর ইতিহাসে কখনো কোনো দেশে কারো জানাজায় এত মানুষ অংশগ্রহণের রেকর্ড নেই। 4,40,00,000 মানুষ উপস্থিত হয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায়। খামেনির জানাজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তেহরানে, অনুষ্ঠিত হয়েছে কুম শহরে, অনুষ্ঠিত হয়েছে মাশদাদ শহরে, অনুষ্ঠিত হয়েছে ইরাকের নাজাফে, ইরাকের কারবালায়, অন্তত 5টি শহরে। এবং সেই জানাজা থেকে স্লোগান উঠেছে ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা, আমেরিকার মৃত্যু চাই, ধ্বংস চাই। ইরানের এই জানাজা প্রমাণ করে ইরানি জাতি ইসলামিক রিপাবলিক অফ ইরানের সরকারের পেছনে রয়েছে, এবং ইরানি জাতি আমেরিকার সাথে কোনো আলোচনা নয়, কোনো আপোষ নয়, বরং প্রতিশোধ চায়। প্রতিটি ইরানির চোখে মুখে প্রতিশোধের একটা অগ্নি প্রবাহ দেখা গিয়েছে। এই অবস্থায় আমেরিকা ইরানকে যে আলোচনার প্রস্তাব দিয়েছে, এটা মূলত বিশ্ববাজারে তেলের যে দাম বেড়ে যাচ্ছে হু হু করে, সেটা নিচু রাখার একটা ডোনাল্ড ট্রাম্পের কৌশল ছাড়া আর কিছু নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে বলে দিয়েছেন যে কোনো যুদ্ধবিরতি থাকবে না ইরানের সাথে, যুদ্ধবিরতি থাকবে না লেবাননে। হামলা হয়েছে ইরানে, হামলা প্রতিদিন চলছে লেবাননে, হামলা চলছে গাজাতেও। আবার ইরানের তেলের উপর নতুন করে অবরোধ আরোপ করা হয়েছে, এবং মাত্র 2 সপ্তাহ কথা রেখেছে ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহের ভিতরেই নিজে থেকে ঘোষণা দিয়ে যুদ্ধবিরতি বাতিল করেছে। আবার আমেরিকা এত বিলিয়ন বিলিয়ন ডলার ইরানকে ফেরত দেওয়ার কথা বললেও একটা কানা করিও এখন পর্যন্ত ফেরত দেয়নি, অন্তত সমঝোতা স্বাক্ষরের পর। সুতরাং আমেরিকার সাথে আরেক দফা, আরো 10 দফা আলোচনা করলেও কোনো কি লাভ হবে, সেটা নিয়ে ইরানের জনগণের মধ্যে সংশয় রয়েছে।
প্রিয় দর্শক, আজকে ইরানের নিউজের পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি নিউজ দিব তুরস্ক থেকে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান চিন্তা করছে তাদের হাতে থাকা S-400 তারা বিক্রি করে দেবে একটি আরব মিত্র দেশের কাছে। বিনিময়ে তুরস্ক আমেরিকার অস্ত্র নিষেধাজ্ঞা থেকে নিজেদেরকে মুক্ত করবে এবং তুরস্ক নিজেদের জন্য F-35 ফাইটার জেট কিনবে। এখানে দুটা বড় প্রশ্ন। একটা প্রশ্ন, তুরস্ক আমেরিকার কথা শুনে বা আমেরিকার ফাঁদে পড়ে যদি রাশিয়া থেকে সংগ্রহ করা S-400 অন্য কোনো দেশকে দিয়ে দেয়, শেষ পর্যন্ত তুরস্ক কি আদৌ F-35 পাবে? কারণ তুরস্কের কাছে যেন কোনোভাবেই F-35 ফাইটার জেট বিক্রি না করা হয়, সেজন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েল বলছে ইরানের পর এখন আমাদের সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হলো তুরস্ক। ইরানের পর তুরস্ককেই বড় কৌশলগত চ্যালেঞ্জ মনে করছে ইসরায়েল, বরং ইরানের চেয়েও বড় শত্রু মনে করছে তুরস্ককে। কারণ তুরস্কের কাছে এমন সব অস্ত্র আছে যেটা ইসরায়েলের জন্য বেশি হুমকির, এবং ইসরায়েল কোনোভাবেই চাইছে না তুরস্কের কাছে F-35 দেয়া হোক। এখন ইসরায়েলি লবির চাপ মোকাবেলা করে ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত F-35 দিবে তুরস্ককে? এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, রাশিয়ার অনুমতি ছাড়া তুরস্ক তৃতীয় কোনো দেশের কাছে S-400 বিক্রি করতে পারবে কিনা। এটা হতে পারে যে তুরস্ক ব্যাক চ্যানেলে রাশিয়ার সাথেও কোনো ধরনের একটা আলোচনা চালাচ্ছে। এখন 3 নম্বর প্রশ্ন, তুরস্ক কোন দেশের কাছে তাদের এই গুরুত্বপূর্ণ সম্পদ S-400 দিতে পারে? কেউ বলছে এটা হতে পারে সিরিয়া, কেউ বলছে এটা হতে পারে কাতার, কেউ বলছে এটা সৌদিও হতে পারে। তুরস্ক যদি সিরিয়ার হাতে এই S-400 দেয়, তুরস্ক তাহলে এক ডিলে দুটি পাখি মারতে পারবে। একদিকে তুরস্ক আমেরিকাকে বলতে পারবে যে দেখো আমরা কিন্তু এই রাশিয়ান টেকনোলজি আমাদের দেশে রাখিনি। অন্যদিকে সিরিয়ার সীমান্তে এটা মোতায়েন করলে এটা দ্বারা তুরস্কের আকাশও মুক্তি পাবে, রক্ষা পাবে, আবার সিরিয়ার আকাশ সীমাও রক্ষা করা যাবে, ইসরায়েলি ফাইটার জেটকে ঠেকিয়ে দেয়া যাবে। আবার এটা যদি তুরস্ক কাতারের কাছে দিয়ে রাখে, তাহলে কাতারেও তুরস্কের ঘাঁটি রয়েছে, দেখা যাবে যে এটা তুরস্কের নিয়ন্ত্রণেই থাকবে। প্রয়োজনে সময় সুযোগ মতো তুরস্ক এটা ফেরত নিতে পারবে। আর এটা যদি কখনো তুরস্ক ফেরত নাও আনে, তাও কোনো সমস্যা নেই। তুরস্কের প্রধান টার্গেট ছিল 2016 সালের সিরিয়া যুদ্ধের যেই দুর্যোগ ছিল সেই সময়ের নিরাপত্তা। সিরিয়া এখন শান্ত, সিরিয়া থেকে কোনো মিসাইল তুরস্কে ঢুকবে না। অন্যদিকে তুরস্ক এই S-400 এর টেকনোলজি রপ্ত করে ফেলেছে, নিজেরা S-400 সংগ্রহ, S-400 এর টেকনোলজি দিয়ে নিজস্ব এয়ার ডিফেন্স তৈরি করেছে। এবং তুরস্ক আজকালকের মধ্যে ঘোষণা দিবে তারা কোন দেশের কাছে S-400 হস্তান্তর করতে যাচ্ছে। কিন্তু তুরস্ক তার আগে আরেকটি ঘোষণা দিয়েছে, তুরস্ক নিজেরাই তাদের এয়ার ডিফেন্স গণ উৎপাদন শুরু করছে। তুরস্ক কয়েক ব্যাটারি তাদের নিজস্ব এয়ার ডিফেন্স তৈরি করে ফেলেছে। নিজস্ব এয়ার ডিফেন্সের মধ্যে রয়েছে হিসার ও তারপরে রয়েছে সাইপার এয়ার ডিফেন্স, এবং সব মিলিয়ে তুরস্কের এয়ার ডিফেন্স যার সম্মিলিত নাম হলো স্টিল ডোম, এবার এটির গণ উৎপাদন শুরু করার ঘোষণা দিয়েছে তুরস্ক। এবং এই গণ উৎপাদনের জন্য তুরস্ক তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে একটা বড় ধরনের চুক্তি করেছে। তুরস্কের আসেলসান কোম্পানির সাথে চুক্তি হয়েছে। আমরা একটা ভিডিও দেখাচ্ছি। তুরস্ক 1.47 বিলিয়ন ইউরো মূল্যের একটি চুক্তি করেছে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির সাথে। মানে তুরস্কের একটি কোম্পানি আরেকটি কোম্পানির সাথে চুক্তি করেছে, এবং তুরস্ক দ্রুত এয়ার ডিফেন্স গণ উৎপাদন করবে। শুধু নিজের জন্য নয়, নিজেদের মিত্রদের জন্য গণ উৎপাদন করবে। বাংলাদেশের জন্য কি দরকার তুরস্কের এয়ার ডিফেন্স? বাংলাদেশ তুরস্ক থেকে যৌথভাবে ড্রোন ফ্যাক্টরি করছে, সেই সংবাদ একটু পরে দেব। বাংলাদেশ সম্পর্কে 3টি ভালো সংবাদ। প্রিয় দর্শক, যেটি বললাম যে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান প্রায়
$24 বিলিয়ন আলাদা করে ফেলেছে শুধুমাত্র এয়ার ডিফেন্স তৈরি করার জন্য, গণ উৎপাদন করার জন্য। তুরস্ক এখন নিজেদেরকে আরো নিরাপদ করছে নিজস্ব এয়ার ডিফেন্সে। আবার পাশাপাশি তুরস্ক ইতালি থেকে এবং আমেরিকা থেকে পেট্রিয়ট এয়ার ডিফেন্স কেনার ব্যাপারেও আলোচনা করছে। তবে আমরা মনে করছি এই আলোচনাগুলো আসলে তুরস্ক সময় ক্ষেপণ করছে। আমেরিকা থেকে কিনছি বলছে, তুরস্কের আমেরিকান পেট্রিয়টের খুব বেশি প্রয়োজন নেই। তুরস্ক হয়তো আলোচনাটা 2-4 বছর চালিয়ে শেষ পর্যন্ত ফিরে আসতে পারে, তুরস্ক যেহেতু নিজস্ব এয়ার ডিফেন্স তৈরি করছে। কিন্তু তুরস্ক যে জিনিসটা সংগ্রহ করার জন্য নাছোড়বান্দা হয়েছে সেটা হলো F-35। এটা যদি তুরস্কের হাতে চলে আসে তাহলে ইসরায়েলের মধ্যপ্রাচ্যের এয়ার সুপিরিয়রিটি শেষ হয়ে যাবে, একটা ব্যালেন্স চলে আসবে। তুরস্ক একটা স্ট্র্যাটেজিক ব্যালেন্সে চলে আসবে। তুরস্ক তার কান ফাইটার জেট তৈরি করার আগেই F-35 হাতে পেতে চায়। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন যে আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যেই F-35 আমাদের হাতে আসবে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে বলেছিলাম বাংলাদেশ থেকে কিছু সুসংবাদ দেব। বাংলাদেশ থেকে যেই সুসংবাদ, তার মধ্যে একটা সুসংবাদ হলো বাংলাদেশের সরকার বাংলাদেশের প্রতিরক্ষায় গুরুত্ব দিচ্ছে। শুধুমাত্র সেনাবাহিনী নয়, এবার বাংলাদেশের আনসার ব্যাটালিয়নকে সেনাবাহিনীর ট্রেনিং দিচ্ছে সেনাবাহিনী। দেশ রক্ষায় যে কোনো সময় আনসাররা যেন সেনাবাহিনী কিংবা বর্ডার গার্ড রেজিমেন্টের পাশে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করছে। যেন তেন সামরিক ট্রেনিং নয়, তাদেরকে অ্যাম্বুশ করার বিভিন্ন মিলিটারি টেকটিক শেখানোর পাশাপাশি ড্রোনের মাধ্যমে শত্রুকে ঘায়েল করার প্রশিক্ষণ দেয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আগের দিনে আনসার বিডিবি নাম শুনলে যেমন খাকি পোশাক পরা কিছু সাধারণ সৈন্যের দৃশ্য চোখে ভাসত, এখন এই আনসার ব্যাটালিয়ন বাহিনীকে ড্রেস আপ চেঞ্জ করা, তাদের অস্ত্র চেঞ্জ করা, সবকিছুকে আপগ্রেড করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পেছনে বাংলাদেশ বর্ডার গার্ড এবং আনসার ব্যাটালিয়নকেও শক্তিশালী হিসেবে দাঁড় করানো হচ্ছে। এবং আমরা মনে করি শুধু এতটুকুই যথেষ্ট নয়। বাংলাদেশ সেনাবাহিনী যদি হয় 2 লাখ, যদি হয় 4 লাখ, তার পেছনে বাংলাদেশে অন্তত 1 কোটি যুবককে সামরিক প্রশিক্ষণ দেওয়া দরকার। দেশের বিপদে যে কোনো সময় যেন এগিয়ে আসতে পারে বাংলাদেশের যুবকরা। প্রিয় দর্শক, আজকে আরেকটি সুসংবাদ রয়েছে। আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে বাংলাদেশের বগুড়া জেলায় তুরস্কের সাথে একসাথে মিলে একটা ড্রোন কোম্পানি তৈরি করছে বাংলাদেশ সরকার। এই ড্রোন কোম্পানিতে সহযোগিতা করবে তুরস্কের বিখ্যাত বাইকার কোম্পানি এবং এখানে বাইরাক্তার কোম্পানির ড্রোন তৈরি করা হবে। প্রথম দিকে ড্রোনগুলো অ্যাসেম্বল করা হবে, পরবর্তীতে তৈরি করা হবে। বাংলাদেশ যদি তুরস্ক থেকে ড্রোনের পার্টস গুলো নিয়ে আসে তাহলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ ড্রোন তৈরি করতে পারবে। এবং একবার ড্রোন ফ্যাক্টরি তৈরি হয়ে গেলে সেখানে বাংলাদেশ ধীরে ধীরে বাইরাক্তার TB2, বাইরাক্তার TB3, বাইরাক্তার আকিনজি, বাইরাক্তার খিজিল এলমা একটার পর একটা ড্রোন তৈরি করতে পারবে। এবং শুধু বাইরাক্তার ড্রোন নয়, বাংলাদেশের নিজস্ব বিজ্ঞানীরা আরো গুরুত্বপূর্ণ ড্রোন তৈরি করতে পারবে। শুধু হেভি ড্রোন নয়, আমাদের কামিকাজ ড্রোন দরকার, আমাদের ছোট ছোট মাইক্রো ড্রোন দরকার। এই মুহূর্তে ড্রোন হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটি জিনিস। এবং ছোট্ট ইউক্রেন কিভাবে পরাশক্তির রাশিয়াকে ঘায়েল করেছে, তাদের রাজধানী মস্কোকে তামা করে দিয়েছে, জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, সেই সংবাদ এখন সারা বিশ্বের গণমাধ্যমে। সুতরাং ড্রোনের শক্তিকে আর ছোট করে দেখার কিছু নেই। এবং এই ড্রোন ইন্ডাস্ট্রি যদি বাংলাদেশে তৈরি হয়ে যায় তাহলে যে কেউ বাংলাদেশকে সকাল বিকাল গিলে ফেলার হুমকি দিতে পারবে না। বাংলাদেশকে কোনো পশ্চিম বাংলার দাদাবাবু মশামাসি বলতে পারবে না। উই আর নট মশামাসি। আমরা কি জিনিস সেটা বাংলার ইতিহাস পড়লে দেখা যাবে। বাংলা হলো শামসুদ্দিন ইলিয়াস শাহের বাংলা, আলাউদ্দিন হোসেন শাহের বাংলা। মুঘলরা আসার আগেও বাংলা বিশাল শক্তিশালী একটা মাইটি সালতানাত ছিল, বেঙ্গল সালতানাত।
একটা বিশাল শক্তিশালী সাম্রাজ্য। সুতরাং বাংলাকে তার হারানো ঐতিহ্য, তার হারানো অর্থনীতি, তার হারানো শক্তি ফিরে পেতে হলে ডিফেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নেই। এবং এই জায়গায় আমাদের পাশে দুটি দেশ বিশেষ করে থাকতে পারে, একটি তুরস্ক এবং একটি পাকিস্তান। এই দুটি দেশ যদি আমাদেরকে টেকনোলজি সাপোর্ট দেয়, তাহলে বাংলাদেশ গত 20 বছরের গ্যাপ 2 বছরে ফিল আপ করতে সক্ষম। অনলি 2 ইয়ার্স, এবং ইটস পসিবল। আমাদের এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল লাইসেন্স নিয়ে তৈরি করা দরকার, পাকিস্তান থেকে লাইসেন্স নিয়ে আসা দরকার, যে অস্ত্র তোমাদের থাকবে, তৈরি হবে বাংলাদেশে। কোন দেশ থেকে অস্ত্র আমদানির যুগে আমরা নেই। অস্ত্র আমদানি করে আমাদের যুদ্ধের সময় সাপ্লাই দেওয়া কঠিন, অস্ত্র আমাদেরকে তৈরি করতে হবে, এবং এই জায়গায় কোনো নো কম্প্রোমাইজ। এবং বাংলাদেশের সরকারি সিদ্ধান্তের সাথে 100% এগ্রি করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল জামাত ইসলামী, এনসিপি সহ বিরোধী দল বলছে দেশের নিরাপত্তার স্বার্থে আমরা সরকারের সাথে 100% আছি। এটা বাংলাদেশের ইতিহাসের গত 50 বছরের সবচেয়ে স্বর্ণযুগ, যেই যুগে সরকার এবং বিরোধী দল একসাথে এসেছে এবং দেশের নিরাপত্তায় সার্বভৌমত্বে একসাথে আছে। এখন যদি এই কাজ না করা যায়, এটা আর কোনোদিন হবে না। বাংলাদেশের অতীতে ফরেন পলিসি নিয়ে, ডিফেন্স পলিসি নিয়ে কোনোদিন সরকারি দল বিরোধী দল একসাথে বসতে পারেনি, কখনো না। এবার এটা প্রথম হচ্ছে। বিরোধী দল সরকারকে ফুল সাপোর্ট দিচ্ছে। এখনই আমাদের সামরিক শক্তিকে, আমাদের কাছে বেশ কিছু নিউজ এসেছে, ভারতে চিকিৎসা নিতে যেয়ে বেশ কিছু বাংলাদেশি লাঞ্ছনার শিকার হয়েছে। ভারতের শিয়ালদহ স্টেশনের সামনে কিছু উগ্রবাদী বিজেপি পন্থী কর্মী বাংলাদেশিদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে, তোমরা কেন আমাদের দেশে চিকিৎসা করতে আসো, আমাদের দেশে আসবা না। আরে ভাই, আমাদের বাংলাদেশের মানুষ যারা যায়, তারা নিজের পকেটের টাকা দিয়ে যায়, তারা কারো দান খয়রাতে যায় না, তারা ফ্রি চিকিৎসা নিতে যায় না। তারপরও আমরা বলি যে চিকিৎসা নেওয়ার জন্য আরো অনেক দেশ রয়েছে। টাকা থাকলে আপনি চীনে যান, পাকিস্তানে যান, থাইল্যান্ডে যান, সিঙ্গাপুরে যান, তুরস্কে যান, এই ভারতে না গেলেও হবে। এবং আজকে আপনাদেরকে এমন সুন্দর একটা সংবাদ শোনাবো যে কলিজা ঠান্ডা হয়ে যাবে। এখন ভারত থেকে চিকিৎসা বঞ্চিত হয়ে মানুষ বাংলাদেশে আসছে। আপনাদের আজকে একটি ভালো সংবাদ শোনাই। মেডিকেল ভিসায় বাংলাদেশে চিকিৎসা নিতে আসা প্রথম রোগী সুস্থ হয়ে ফিরেছেন দেশে। এই রোগী ভুটানের একজন রোগী, তিনি ভারতে অপারেশন করে ব্যর্থ হয়েছেন, বাংলাদেশে অপারেশন করে সুস্থ হয়েছেন। কে তিনি? 2023 সালের 14 ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেডিকেল ভিসায় চিকিৎসা নিতে আসেন ভুটানের কলেজ ছাত্রী কারমা দেমা, বয়স 23 বছর। নাকের গহ্বরে ক্যান্সার নিয়ে প্রথমে ভারতের টাটা মেমোরিয়াল হসপিটালে ভর্তি হন। সেখানে ক্যান্সার মুক্ত হলেও রেডিওথেরাপির প্রভাবে নাকে পচন ধরে এবং নাকটি নষ্ট হয়ে যায়। আপনারা ইনসার্টে ছবিটি দেখছেন। 2 দফা অপারেশন করেও নাক পুনর্গঠনে ব্যর্থ হয়েছে ভারতের টাটা মেমোরিয়াল। শেষ পর্যন্ত বাংলাদেশে এসে ভর্তি হন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই। 8 ঘন্টার জটিল মাইক্রো সার্জারির মাধ্যমে কারমা দেমার নাকের পুনর্গঠন করা হয়। সুস্থ হয়ে দেশে ফিরেছেন, ভুটানে ফিরেছেন তিনি। এবং মেডিকেল ভিসায় সরকার স্বীকৃত কোনো বিদেশি রোগী বাংলাদেশে এটাই প্রথম। আজকের এই সংবাদটি আগামী 10 বছর, আগামী 20 বছরের জন্য একটা অনেক বড় সংবাদ। বাংলাদেশে বিদেশি রোগীরা আসছে এবং এটা বৈধভাবে, আরো নানাভাবে আসে। আমাদের দেশে অসংখ্য শিল্পপতি রয়েছে, ব্যবসায়ী রয়েছে, অনেক ভালো ডাক্তার রয়েছে। আমরা ভারতের চেয়ে ভালো হসপিটাল বানানোর যোগ্যতা রাখি। গতকালকে আমি একজন ডাক্তারের সাথে কথা বলেছি বাংলাদেশে, যে কেন বাংলাদেশ থেকে মানুষ ভারতে যাবে চিকিৎসার জন্য। বাংলাদেশের ব্যবসায়ীদের উচিত ভালো হসপিটাল করা, ঢাকার বাইরে বড় জায়গা নিয়ে হসপিটাল করা, এবং বাংলাদেশের একটা রোগীও যেন বিদেশে না যায়। আমাদের মাহাথির মোহাম্মদের মতো নিজের দেশে রাজনীতিবিদদের নিজেরা চিকিৎসার ব্যবস্থা করা উচিত। কোনো পলিটিশিয়ান বিদেশে যেতে পারবে না, চিকিৎসা হবে এখানে। প্রিয় দর্শক, আজকে লাইভের শেষ করব একটা দুঃসংবাদ দিয়ে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বন্যা চলছে। বন্যায় দুর্গত চট্টগ্রামের অনেকগুলো জেলা। এই বন্যায় চট্টগ্রামের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে, যার যার জায়গা থেকে, এবং অবশ্যই রাজনৈতিক নেতাদেরকে দাঁড়াতে হবে। এখন পর্যন্ত চট্টগ্রামের বন্যায়
কোন দলের নেতাদেরকে পাশে পাচ্ছে চট্টগ্রামের জনগণ? কাদেরকে বানভাসী মানুষের পাশে দেখছেন? নির্বাচনের আগে ভোটের জন্য মানুষের বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়েছে সব দলের নেতাকর্মীরা। এখন বন্যার সময় যারা মানুষের পাশে যাবে ভোটের জন্য নয়, তারাই সত্যিকারের দেশপ্রেমিক, তারাই মানুষের প্রতি দরদ দেখায়। এখন একটা পরীক্ষা রয়েছে বিএনপির জন্য, জামাতের জন্য, এনসিপির জন্য, অন্য যে কোনো দলের জন্য। আপনি যদি সত্যি দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, শুধু ভোটের স্বার্থে নয়, দেশের মানুষের স্বার্থে পাশে দাঁড়ান।